আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাইকে অপরিচিত গল্পের তৃতীয় ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। এইচএসসি এর বাংলা ক্লাসগুলি ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছিলাম তারপর থেকে আমরা দেখব। এখানে ছিলাম মেয়ের বয়স সবুর করিতেছে না এই পর্যন্ত। আজকে তারপর থেকে যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। এখানে হরিশ বলা হয়েছে তার বন্ধু কথকের, সেই বন্ধুর তার বলছে তার হরিশের যে সরস রসনা, এই রসনার একটা গুণ আছে। এখানে সরস বলতে রস সিঞ্জিত বা রস মিশ্রিত যে সরস, আর রসনা শব্দের অর্থ হচ্ছে যা দিয়ে রস আস্বাদন করে, রস অনুভূতি করা হয়, অর্থাৎ আমাদের মানবদের জিহ্বাকে রসনা বলা হয়। এই জিহ্বার গুণ আছে, অর্থাৎ বলছে হরিশ যে আসর জমাইতে পারে, সে যে ভালো উপস্থাপন করতে পারে, এরকম মামার কাছে এমন ভাবে তিনি উপস্থাপন করলেন সেই গুণটা তার প্রমাণিত হল। যেন কিভাবে প্রমাণিত হলো? মামার মনটা নরম হইল, মানে অর্থাৎ এই বিবাহের সম্বন্ধ সম্পর্কে, ওই মেয়ের সম্পর্কে, মেয়ের আর্থিক অবস্থা সম্পর্কে, মেয়ের পিতা সম্পর্কে তার একেবারে খুশি হলো, তার মনটা নরম হলো যে না, এখানে বিবাহ সম্বন্ধ করা সম্ভব বা যায়। এরকম বিবাহের ভূমিকা অংশ বলতে এখানে পাত্র দেখা, পাত্রী দেখা, আশীর্বাদ করে, এইসব একটা জিনিস বোঝানো হয়। যেন ভূমিকা অংশ, বিবাহের যে একেবারে কার্য সমাধান আগ পর্যন্ত যে অংশটা, এই ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেল। মানে এখানে কোনো বিভ্রাট, কোনো জয় ঝামেলা, কোনো কিছু তর্ক বিতর্ক এগুলো কিছু হলো না। কলিকাতার বাইরে যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। বলছে মামা কলিকাতা যে একটা শহর, এই শহরটাই কি চিনেন মামা? সমস্ত পৃথিবীটাই মনে হয় এই কলিকাতা। এর বাইরে যে জগৎ আছে, এই জগৎটা তিনি মনে করেন আন্দামান দ্বীপ। মানে আন্দামান, এখানে তোমরা জানো, ভূগোলে পড়ে থাকবা যেন আন্দামান নিকোবর বলতে দ্বীপ আছে ভারত মহাসাগরের ভিতর। এই বলছে বিচ্ছিন্ন দ্বীপ, এসব পৃথিবীর না, অর্থাৎ স্বাভাবিক পৃথিবীর না, একটা দ্বীপ অঞ্চল এরকম বুঝাইছে। সেজন্য বলছে আন্দামান দ্বীপ, অর্থাৎ এগুলো দূর দেশ, এতে মানুষজন বসবাস করে না। মানুষজন যারা বসবাস করা অনেক কঠিন ব্যাপার, এটা বলছে। জীবনে একবার বিশেষ করে তিনি কেন্নাগর পর্যন্ত গিয়েছিলেন, অর্থাৎ তিনি যে গেছেন এই কলকাতার বাইরে একবার জীবনে গেছিলেন যে কোনো একটা কাজের কারণে, সেটা হলো কেন্নাগর পর্যন্ত, এর বাইরে তিনি জানেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটা তার সংহিতায় একেবারে নিষেধ করিয়ে দিতেন। বলছে মামা যদি মনু হইতেন, এখানে মনু বলতে যারা বিধানকর্তা, অর্থাৎ যারা আইন প্রণয়ন করে, অর্থাৎ এই সমাজের যারা আইন বা নিয়ম কানুন যারা প্রচলন করে, এদেরকে মনু বলা হয়। অর্থাৎ মামা যদি এই মনু হইতেন, যদি বিধানকর্তা হইতেন, যদি নিয়ম প্রচলন করতেন, তাহলে কি হইতেন? তার যে সংহিতা, মানে তার যে কেতাব বা তার বইপত্র বা আইনের শাস্ত্রে কি করতেন? এই হাবড়ার বলতে হাওড়ার যে পোল, ভারতে যে হাওড়ার যে ব্রিজ, এই হাওড়ার পুলটা পার হওয়াটাকে তার সংহিতা একেবারে নিষেধ করে দিতেন। না, ওটা পার হওয়া যাবে না, ওর বাইরে যা আছে ওটা অন্য জগৎ, ওদিকে যাওয়া নিষেধ। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, মানে মনের ভিতর খুব একটা ইচ্ছে ছিল যেন অর্থাৎ যে মেয়ের সাথে আমার সম্বন্ধটা বা কথা চলতেছে, সেই মেয়েটা একবার নিজের চোখে দেখিয়ে আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, কিন্তু দুঃখের বিষয় আমি যে সাহস করে বলবো এইটা হলো না। কারণ আমার আগেই এখানে বর্ণনা আমি নিজেই দিয়েছি যেন আমার আসলে ওইসব অধিকার নাই বা আমার ওইসব সুযোগ নাই। যেন কি, কোন সুযোগ? যেন আসলে সুযোগটা ওরকম নাই যেন আমি নিজে কেমন ভাবে করিয়া তুলেছি যেন ভিতরে মা এবং বাইরে মামা, এদের আদেশ মেনে চলাই আমার কর্তব্যের বাইরে নিজের ভালো মন্দ এগুলো প্রকাশ করা আসলে নিজের সাধ্যে নাই, সাধ্যের বাইরে এগুলো। তারপর দেখো, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনোদদা, আমার পিস্তত ভাই। মানে এখানে পিস্তত ভাই তো বুঝো, পিসার থেকে পিস্তত ভাই, ফুফতো ভাই। সেই ফুফতো ভাইকে পাঠানো হলো সে আশীর্বাদ করতে, কন্যাকে দেখে তাকে যে আশীর্বাদ স্বরূপ কোনো আংটি বা অন্য কিছু এগুলো পরিয়ে আসবে বা কোনো অলংকার তাকে উপহার দিয়ে আসবে, সেটা হলো পাঠানো হলো বিনোদতাকে। বিনোদতা তার ফুফতো ভাই। তাহার মতো রুচি, তাহার মত রুচি এবং দক্ষতার উপরে ষোলনা নির্ভর করতে পারে। মানে সে জেনাতন লোক না, যে আসলে সে জেনাতন লোক না, তার উপর সম্পূর্ণ নির্ভর করা যায়। তার মত, তারপর রুচি, তারপর আছে কি দক্ষতা, এসবের উপর ষোলনা সম্পূর্ণ নির্ভর করা যায়। সে কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না।
বিনোদিতা ফিরিয়া এসে বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। মানে বিনোদিতা তাকে মেয়েকে সরাসরি দেখেছেন এবং দেখিয়ে শুধু তার কাছে বর্ণনা করেছেন এই লেখকের কাছে বা কথকের কাছে, সেখানে বলেছেন মন্দ না, একেবারে মন্দ না। কি কেমন? খাঁটি সোনা বটে, এই পর্যন্ত। এখন বলছে তারপর দেখো, বিনোদিতার ভাষাটা অত্যন্ত আর্ট, মানে আসলে তার ভাষাটা ওরকমই না যেন বর্ণনা বা বাচালে টাইপের বা অনেক বিবৃতি বর্ণনা করে পুঙ্খানুপুঙ্খ এরকম বর্ণনা করা না, সে খুব আর্ট কাট বলে, আর্ট সুন্দর করে বলে, এই মানে আটসাট। তার বলছে যেখানে আমরা বলি চমৎকার, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনশীল, অর্থাৎ একটু কমিয়ে বলেন। আমরা যেখানে বেশি বলি সেখানে সে কমিয়ে বলেন। অতএব বুঝলাম আমার ভাইকে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এখানেই আমার বিবাহটা হবে বা বিবাহের সম্পর্কে আর কোন বিবাহের ভিতরে আর কোনো চঞ্চল রইল না। এবার দুই যে বলা হলো, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতা আসিতে হইল। অর্থাৎ এখানে বলছে যে কন্যা পক্ষ কোথায় থাকে? তারা কানপুরে থাকে। আমাদের সেখানে বিবাহ করতে যেতে হয়নি, তারা এসে কলকাতায় এখানে বিবাহের জন্য কন্যা পক্ষ আসছে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। মানে বলছে হরিশ যে সম্বন্ধটা নিয়ে আসছিল আমাদের এই কথকের বন্ধু, যে মামারও মন নরম করতে পারছিল, এবং ওখানে গিয়ে বাবাকেও যে মেয়ের বাবাকে শম্ভুনাথ বাবুকেও যে বর্ণনা দিয়েছেন যে সুন্দর একটা ছেলে বা ছেলের আপনার পছন্দ হবে, তার উপরে সে বিশ্বাস করছেন, তার হরিশের উপর। কারণ সে হরিশও মনে হয় তার বিশ্বাস তো আগেই অর্জন করা, সে তার উপর বিশ্বাস করছে। তিনি দ্বিতীয়বার হরিশের চোখ দিয়ে দেখেছেন, কিন্তু দ্বিতীয়বার তিনি নিজের চোখে এসে দেখবেন যে হরিশের কথার কার সাথে আসলে বাস্তব মিল আছে কিনা, এটা আসলে দেখার তিনি প্রয়োজন বোধ করেননি। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। এবং কি করছে, কলকাতা যখন আসছে তখন 3 দিন আগে, বিবাহ তারিখ দিনক্ষণ ঠিক হয়েছে, তার 3 দিন আগে এসে দেখে গেছেন, চোখে দেখেছেন এবং কি করছেন, চোখে দেখেছেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার ওপার, মানে 40-এর এপারও হতে পারে ওপারও হতে পারে। চুল কাঁচা, ঘোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে। মাত্র বলছে তার চুলটা এখনো পুরা 40-এর এপার ওপার বয়স, কিন্তু তার এখনো চুলটা পাক ধরে নাই, কিছু এপার ওপার হয়েছে। তারপর বলছে গোপে কেবল পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, অর্থাৎ দেখতে খুব তাকে হ্যান্ডসাম বা সুপুরুষ বললেই হয়। বীরের ভিতর দেখলে সকলের আগে তার উপর চোখ পরিবার মতো চেহারা, তার চেহারাটা অন্যদের থেকে আলাদা, একটু আটসাট বা দেখতে ভালো। এজন্য কি বলছে, একটা ভিড়ের মধ্যে যদি কারো দিকে প্রথম চোখ পড়তে হয় তার উপর চোখ পড়তে হবে, তার ভিতরে অন্য একটা চেহারা, একটা অন্যরকম একটা আকর্ষণ আছে। আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছেন, অর্থাৎ আগেই থেকে আমরা জানি যেন আমার নিজের চেহারার প্রতি নিজেরা খুব আমি প্রাউড ফিল করি, গর্ববোধ করি। সেজন্য কি বলছে, নিশ্চয়ই অর্থাৎ কন্যার বাবা যে আসছেন এসে নিশ্চয়ই আমাকে তিনি পছন্দ করিয়ে গেছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। কিন্তু আসলে হয়েছে না না হয়েছে, আমি মনে করি যে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু হয়েছে না না হয়েছে সেটা আসলে বোঝা শক্ত, তার ওই বর্ণনায় সেটা বোঝা যায় না। এর কারণ কি বলছে যে না, আসলে তিনি বড় চুপচাপ লোক। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বলেন না, মানে সে দুই একটা যে কথাটা বলে এই কথা আসলে তিনি পুরো জোর দিয়ে বলেন না, হালকা ভাবে বলেন, ওই আলগোছে টাইপের বলে, এরকম জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছে, বলছে কি তখন মামার মুখ তো আসলে চুপচাপ ভদ্রলোককে দেখে মামার মুখ অনর্গল ছুটিতেছে। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানাভাবে নানা প্রসঙ্গে প্রচার করিতে লাগিলেন। অর্থাৎ সে যে তার মুখে যে তুবড়ি ছুটতেছে, কথার তুবড়ি, তার মধ্যে একটাই প্রমাণ করার চেষ্টা করতেছে আমাদের মামা। সে কি করছে, সে চেষ্টা করতেছে এইটা যে এই শহরে ধনে মানে আমরা আসলে আরো অন্যদের চেয়ে কম নয়, আমাদের ধন মান সম্পদ অনেক বেশি। শম্ভুনাথবাবু এই কথায় একবার যোগই দিলেন না, মানে এই কথার মাঝে যে গল্প করার ক্ষেত্রে যে তাদের যে একটা যোগ দিতে হয়, জি বলতে হয়, বা অন্য কোনো প্রসঙ্গ অন্য কোনো গল্পের যে শোনার জন্য তার আগ্রহ বা চেয়ে থাকা, তার কথা যোগ দেওয়া, এরকম তার কোনো
প্রয়োজন মনে করেন, যোগে দিলেন না। কোন ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না, অর্থাৎ গল্প শোনার জন্য তাকে যে সম্মতি প্রকাশ করা হু বা হা এরকম কিছু শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম। এখানে অনুপম বা আমাদের গল্প কথক তিনি বলছেন, আমি যদি হইতাম এরকম যেন আমি গল্প বলতেছি আর অন্য কেউ আমার সাথে যোগ দিচ্ছে না, হু হা বা বলছে না, তাহলে আমি হইলে থেমে যেতাম। কিন্তু মামাকে দমানো শক্ত, কিন্তু মামা সেই ধরনের পাত্র নয় যে থেমে যাবে, তাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। এবং তার চুপচাপ দেখে মামা বুঝতে পারলেন যে না, আসলে আমি যেরকম একটা নির্জীব বেহাই চাই সেরকম একটা বেহাই পাওয়া গেছে, এর ভিতরে কোনো তেজ ট্রেস নাই, একেবারে ঠান্ডা মাথার লোক, যা বলি শুধু শুনে যায় হা করে। এটা ব্যয় সম্প্রদায়ের আর যাই হয়ে, এটা একটা মামার মত যে ব্যয় সম্প্রদায়ের ব্যয় সম্প্রদায় ব্যয় যে সম্পর্ক তাদের আর যাই থাক, অর্থাৎ তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না। মানে এটা একটা নিজের একটা ভাব দেখাইছেন, নিজের একটা অহংকার বা দেমাগ, নিজের একটা বরত্ব, আমিত্ব, এটা প্রকাশ করেছেন। কিরকম তিনি আসলে যে একটা লোক বাড়িতে আসলে তাকে যে সামনে এগিয়ে দিতে হয়, তার সাথে গিয়ে রাস্তা পর্যন্ত গাড়িতে, একটা ভদ্রতা, সেই ভদ্রতা দেখাইলেন না, কারণ সে নিজেকে অনেক বড় ভাব দেখাইছে। সে ওই দোতলা থেকে বা এখানে উপর থেকে বলছে, ঘর থেকেই তাকে বিদায় দিয়ে গেলেন। ওখান থেকে ঠিক আছে আসেন, তাকে যে সামনে বাড়ির সামনে একটু এগিয়ে দিয়ে আসবে এরকমটা আসলে তিনি বোধ করিলেন না, দিতে গেলেন না, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না, নিজেকে অনেক বড় হিসেবে ধরে রাখছেন। এরপর পণ সম্বন্ধে যা বলা হইলো, এরপর আমাদের প্রথম পর্ব গেল বিবাহ সম্পর্কে কিভাবে কি ঘটলো, আশীর্বাদ পর্ব টর্ব, এরকম মেয়ে দেখা, ছেলে দেখা, এটা। এরপরে সব পণ যে যৌতুক যাকে বলা হয়, এই যৌতুক সম্বন্ধে পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা হইয়া গিয়েছিল। মানে দুই পক্ষ, বরপক্ষ এবং কনে পক্ষ, অর্থাৎ বরপক্ষ এবং কনে পক্ষ, এই দুই পক্ষের মধ্যে একটা পাকাপাকি কথা হয়ে গেছিল। অর্থাৎ কি যেন কি হবে, কি পণ দেবে, কি রাখবে না কি না রাখবে, এইসব। হ্যাঁ, মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। মানে নিজেকে খুব অভিমান করে, খুব ভাব নেয় যে আমি অসামান্য চতুর, মানে আমাকে কেউ ঠকাইতে পারে না। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। মানে কি দেবেন না দেবেন একে উল্লেখপূর্বক, কি খাওয়াবেন না খাওয়াবেন উল্লেখপূর্বক তিনি কথায় কোনো ফাঁক রাখেন না, যে ফাঁক দিয়া বা যে ফাঁক ফকর দিয়ে তাকে ঠকাইতে পারে, এরকম। টাকার অঙ্ক তো স্থির ছিল, টাকা তো স্থির ছিল, কয় টাকা দেবে এরকম। তারপরে গহনা কত করি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। মানে বলছে এটা যেন গহনা কত বড়ি দেবেন, টাকা কয় টাকা দেবেন এবং সেই গহনার কি ধরনের সোনা দেবেন। মানে 21 ক্যারেট 22 ক্যারেট খাদ, 21 ক্যারেট 22 ক্যারেট 24 ক্যারেট এগুলো নির্ণয়, 18 ক্যারেট এগুলো নির্ণয় খাদের উপর, স্বর্ণ কত পরিমাণ আর খাদ পরিমাণ কত পরিমাণ, তাই সে কোন দরের সোনা দেবেন, মানে কোন মানের সোনা দেবেন, কত ক্যারেটের সোনা দেবেন, স্বর্ণগুলো এ পর্যন্ত আসলে বাদাবাদি হয়ে গিয়েছিল। বাদাবাদি মানে লেখালেখি পাকা। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, বলছে আমি এই সমস্ত কথাটার মধ্যে ছিলাম না, মানে তাকে থাকার প্রয়োজনে নিজে মনে করেননি। জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল, এবং আমি কখনো জানতেও চাইনি যে আসলে দেনা পাওনাটা কি স্থির হইয়াছিল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। মানে আমারও একটা নিজের ধারণা ছিল, সমাজে এত যৌতুক প্রথা প্রচলন ছিল, তাতে আমারও একটা ধারণা ছিল যে এই যে বিবাহের যে পাকাপাকি হওয়াটা, এটাও মনে হয় বিবাহের একটা অংশ। আসলে তো এটা একটা কি বলে, এটা একটা অংশ না, এটা একটা সামাজিক ব্যাধি। কিন্তু এটাকেও লেখকের এমন একটা ধারণা ছিল, এই সমাজ এমন যৌতুক প্রচলন ছিল, এটা একটা অংশ বিবাহের, একটা গায়ে হলুদ, কন্যা দেখা, পাত্র দেখা, এটাও মনে হয় একটা এরকম অংশ, বিবাহের অংশ। এবং সেই অংশের ভার যার উপর, মানে সেই অংশটা যার উপর কি এই ভারটা আমরা দিয়েছি, ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না। মানে তিনি বলছে কি, তিনি আর যাই হোক তিনি এক করা এখানে একেবারে সামান্য একটা অংশ, যে করা ক্রান্তি, যে আমাদের জমি টমি মাপ চোখের যে ক্ষেত্রে ব্যবহার করা হয়, পরিমাণ বোঝায় এটাকে, এক সামান্য পরিমাণে তিনি ঠকিবেন না।
তার বলছে বস্তুত আদর্শ আশ্চর্য পাকালোক, বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। মানে মামা যেরকম আমাদের সংসারটা তার হৃদয়ের ভিতর শুষে নিয়েছেন কিরকম ফল্গুর নদীর মতো, তেমনি আমরাও তাকে নিয়ে গর্ব করি। কারণ কি, তিনি অনেক বুদ্ধিমান এবং তিনি আমাদের সমাজে আমাদের ঠকাইবে না, আমাদের ঠকতে কাউকে দিবে না, সেজন্য আমরা তাকে এরকম মনে করি। গেল এটা। তারপর দেখো, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, এখানে সম্বন্ধ বলতে সম্পর্ক, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্র তিনি বুদ্ধির লড়াই দিবেন। তিনি মারামারির লড়াইতে না জিতলেও তিনি আমাদের কোনো সম্বন্ধ থাকলে সেখানে অবশ্যই তিনি বুদ্ধির লড়াইটাই চালিয়ে যাবেন এবং বুদ্ধির লড়াইতে অবশ্যই জিতে আসবেন। এ একেবারে ধরা কথা, মানে এটা একেবারে ধরা বাদাবাদী কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। বলছে কি, আমরা যে জিতবো, আমরা যদি আমাদের কোনো সম্বন্ধ থাকে, সেখানে আর্থিক লেনদেন হোক, টাকা পয়সা হোক, সেখানে আমরা জিতবই, যে কোনো কৌশলে জিতবই। সেখানে যদি ওই আমাদের ওটার অভাব নাও থাকে, কিন্তু অন্য পক্ষের অভাব যদি ঘোরতর থাকে, তবু ওই কারো বাস বিচার নাই, কোনো মানবিকতা নাই, কারো দেখা নাই, কারো সহানুভূতি নেই। এই সহানুভূতি যদি প্রকাশ আমাদের কাছে ধারে কাছে আসবে না, কারণ আমাদের জিততেই হবে। আমাদের এই সংসারের একটা জেদ এটা। তারপর বলছে এতে যে বাঁচুক আর যে মরুক, এতে আমাদের আসে যায় না কিছু। এরপরে এটা আমাদের ধারণা। পরে আর যে অনুষ্ঠানের, বিবাহের যে অনুষ্ঠানের পর্ব, পরেরটা হলো গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। মানে গায়ে হলুদের যে পর্বটা, এই পর্বটা জাঁকজমক হলো খুব। বাহক দল এত গেল যে তার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। অর্থাৎ বাহক দল অর্থাৎ কন্যার বাড়িতে গায়ে হলুদে যেসব লোকজন গেছে, এইসব লোকজনের যদি হিসাব করতে হয়, তাহলে একটা আদমশুমারি তো অর্থ বোঝো মানুষ গণনা। মানুষ গণনা করতে এই যে কারা কারা গেছে, এইসব মানুষ গণতে অন্তত একটা কেরানি রাখতে হয়। মানে সেখানে ওই যে কোনো লোক একজনে গিয়ে গণলেই হবে না, সেখানে একটা নিতান্ত কেরানির মতো রাখার একটা পরিবেশ। এত লোক গেছে, এটা বসে রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষ যে নাকাল হইতে হইবে। মানে এই যে লোক পাঠাইছে, এই লোকরা যে ওখানে যে তাদেরকে বিদায়, মানে এখানে খাওয়া দাওয়া, অন্যান্য পর্ব, তাদের আপ্যায়ন, এগুলো করতে যে আসলে অন্য পক্ষ যে একটা নাকানিসু, মানে নাকাল হইবে, তারা একটা ঝামেলার ভিতর পড়বে, তারা সহজভাবে এটা পারবে না, এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট। এইটা আসলে তারা ভাবলেন অপর পক্ষকে নাকাল হইতে হবে। সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসলেন। মানে খুব নিজেরা দুই ভাই বোন, মামা এবং মা, এরা দুজন একটা বিস্তর হাসাহাসি করলেন। আসলে লোক তো পাঠাই, এরকম কথাটা, লোক তো পাঠাইছি, আপ্যায়ন করবে বা আপ্যায়নের ব্যবস্থা করবে, এটা তো আসলে তারা একটা বিপদে পড়বে, এরকম ব্যাপারটা। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিলাম। বলছে কি, গ্রামে অর্থাৎ আমরা যাদের পাঠাইলাম এবার বিবাহ আসরে, তারা কি করছে, যার যা ছিল বাড়িতে, যার যা বাদ্যযন্ত্র ছিল, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট, ধরনের একটা ধরনের বাঁকা যে বাঁশি, এই বাঁশিগুলো যারা ওই যে ব্যান্ড বাজায়, এই কনসার্ট এক ধরনের বাঁশি। সে বলছে এই বাঁশি প্রভৃতি কি হচ্ছে, প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, মানে যত উচ্চ শব্দ করা যায় এরকম যেগুলো বাদ্যযন্ত্র, সেগুলো লইয়া একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মধ্যে। অর্থাৎ আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের সংযোগে যে সুর বা সৃষ্টি করা হয়, এটা কিন্তু একটা তাল আছে, একটা তাল থাকবে, একটা এই উচ্চগ্রাম মধ্যগ্রাম এরকম থাকবে, বা এক একটা এক এক ধরনের বাজবে, তার ভিতরে এটাই থাকবে। কিন্তু এইটা না, যে যেরকম পারে, যে যেরকম উচ্চ শব্দ করতে বাজাইয়া, মানে
মেলার মতো পেপা করতে করতে গেছে। এটা মনে হচ্ছে কি সরস্বতী যে বিদ্যার দেবী বা সঙ্গীতের দেবী তাকে একেবারে অপমান করছে। কিরকম যেন সরস্বতীর যে সেই পদ্মবান সুন্দর সুবিন্যস্ত সেটাকে দলিত মত্তহস্তি মানে পাগল হাতি এখানে বলছে কোলাহলের মধ্যে এই যে একটা আসলে সঙ্গীত হয় নাই এই বাঁশি বা বাদ্য দিয়া একটা কোলাহল সৃষ্টি হয়েছে এবং করছে সরস্বতীর যে সঙ্গীতের দেবী সেই সঙ্গীতের দেবীর যে পদ্মবন সুসজ্জিত সেই পদ্মবনটা কি করছে সুবিন্যস্ত পদ্মবনটা মত্তহস্তি মানে মাতাল হাতির মতো দলিত পদদলিত করে একেবারে চুরমার করিয়া তারপর আমরা এই অবস্থা করে আমরা সেই বিবাহের বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে মানে আমার হাতে যে আংটি আছে তা হার আছে গলায়, জড়ি জহরাত মানে জরির জামা, তারপর জহরের জামা, এই আমার শরীরে এমন গহনা ধার উদ্ধার করে যদি আমার সব নাও থাকে ভাড়ায় এনে তা আমাকে এমন ভাবে সাজানো হইল যেন কি আমি আমার যে ভাবি শ্বশুর যেন আমার যে শ্বশুর হতে যাচ্ছে তার সাথে যেন আমি একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছি, যেন আমার দাম কত, আমার শরীরটাই মনে একটা গহনার দোকান। এই আমার নিজের দাম বা আমার নিজের পরিচয় যেরকম মামা আগে গল্পের মাধ্যমে দিয়েছেন, এবার সেটা প্রকাশ করার জন্য আমাকে এই দোকানের গহনার দোকানের মতো সাজাইয়া আমাকে সেখানে নিয়ে উপস্থিত করছে, কারণ মনে হচ্ছে যেন শ্বশুরের সাথে আমার একটা যুদ্ধ হবে। কি যুদ্ধ? কার কত সম্পদ আছে এইরকম। এটা মোকাবেলা করে শ্বশুরের সাথে মোকাবেলা করিতে চলিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া মানে বিবাহ বাড়িতে আমরা গেছি, মামা ঢুকিয়াই খুশি হইলেন না, মানে কেন জানি তার মনটা ভালো লাগলো না, জানি এরকম কেন। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলনের হওয়াই শক্ত, মানে বলছে একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়াই শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। মানে বলছে উঠানটা ছোট, যে বাড়িতে তারা উঠেছে যেখানে বিবাহের আয়োজন করা হয়েছে সেই উঠানটা ছোট, আয়োজনটা একেবারে মধ্যম কিছু, সেই ঝাঁক চমকপূর্ণ নয় এরকম। তারপরে ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যাপারটাও নেহাত ঠান্ডা, মানে শম্ভুনাথ বাবু একেবারে ঠান্ডা প্রকৃতির লোক, তার যে আচরণটাও তার কাছে একটু ভালো লাগলো না, সেজন্য মামা খুশি হইলেন না। তার বিনয়টা অজস্র নয়, মানে এই বরযাত্রী যারা গেছে তাদেরকে যে বিনয় দেখাবে, তাকে সম্ভাষণ করবে, বিভিন্ন রকমের বসাবে, এরকম আসলে অজস্র নয় তার বিনয়টা, মানে একটু ঠান্ডা প্রকৃতির এরকম। মুখে তো কথাই নাই, কার? শম্ভুনাথ মুখে কথাই নেই, কোমরে একটা চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিস কালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্র স্মিত হাস্যে গদগদ বসনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে শুরু করিয়া বাজিয়ে হইতে, মানে এখানে দেখো বলছে এইটা সে নিতান্ত ঠান্ডা, তার বিনয়টা অজস্র। মুখে তো তিনি কোনো কথাই করেন না। তারপর তার বর্ণনাটা দিচ্ছে এরকম, কোমরে একটা চাদর বাঁধা আছে, তারপর গলা ভাঙা, হয়তো কাজ বাজ করছে বা অন্য করছে, ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে, বা মানুষের সাথে চিল্লি করছে আয়োজন করতে গিয়া গলা ভেঙেছে। তারপর আরেকটা বলছে টাক পরা, তার মাথাটা টাক, চুল নেই, মিস কালো, মানে তার চেহারার গঠনটাও কালো রংটা, এবং বিপুল শরীর। এখানে বিপুল শরীর বলছে মোটা শরীর। হ্যাঁ, তার একটি উকিল বন্ধু যদি নিয়ত, তার আচরণটা আমরা অত খুশি নই, কিন্তু বলছে কি তার একটা উকিল বন্ধু যদি নিয়ত অর্থাৎ প্রথম থেকে সবাইকে, যেমন কার থেকে একেবারে হাত জোর করে মাথা হেলাইয়া নম্র স্মিত হাস্যে গদগদ বচনে, মানে একেবারে যা আসলে এর চেয়ার প্রশংসা হয় না এরকম। কাদেরকে করছে? একেবারে সেই কনসার্ট পার্টির করতাল বাজিয়ে, যে কনসার্ট পার্টির যে একেবারে নিম্ন লোক যে করতাল বাজায়, সেই করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া একেবারে সেই থেকে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপ অভিশপ্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে একটা স্পরস্পর হয়ে যাইত। মানে প্রথম থেকেই যে একটা ঝগড়া, সেই ঝগড়াটা বাজে না তার শম্ভুনাথ বাবুর এক উকিল বন্ধুর জন্য। তিনি সেই একেবারে যত লোক আসছে, সেই যে যত বাড়ি থেকে নিয়ে আসছে
ছোট থেকে বড় কর্তা থেকে করতাল বাজিয়ের কনসার্ট পার্টির করতাল বাজিয়ে পর্যন্ত সবাইকে একটা তিনি প্রচুর অভিষিক্ত করেছেন, প্রশংসা করেছেন, করে তাদেরকে আগায়ে বসাইছেন, এরকম করছেন বিদায় সমস্যাটা হয়নি, নাইলে প্রথম থেকে একটা গোড়াতে স্পর হইত। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়ে লয়ে গেলেন। অর্থাৎ আমি যখন বিবাহ সবাই গিয়ে বসলাম, বসার পরে আমি তো বসে আছি, কিন্তু করলেন কি শম্ভুনাথ বাবুকে মামা ডেকে পাশে একটা ঘরে নিয়ে গেলেন। কি কথা হইলো জানি না, সেখানে মামা আর শম্ভুনাথ বাবু কি কথা বললেন আমি জানি না। কিছুক্ষণের মধ্যে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসিতে হচ্ছে। মানে শম্ভুনাথ বাবু এরপরে কিছুক্ষণ পর শম্ভুনাথ বাবু এসে আমাকে বলতেছে, এটা বাবাজি একবার এদিকে আসতে হয়, মানে উঠাই নিয়ে যাচ্ছে। এরপরে আমি যা সেখানে গিয়ে বুঝলাম ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মানে এখানে বলছে এটা ব্যাপারখানা এই যে সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। হ্যাঁ, মামার জীবনের লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। মানে প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা থাকে, একটা লক্ষ্য থাকে যে কোনো অনুষ্ঠানে, সামাজিকতায়, কিন্তু মামার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা কি তিনি কখনোই ঠকিবেন না। আর যাই হোক, তিনি ঠকতে রাজি না, এই জন্য বলছে তিনি কখনোই ঠকিবেন না। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। অর্থাৎ তার এখনো চিন্তা যে আমাকে কোথাও ফাঁকি দেবে, ঠকিবেন না। তার বয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সেই ফাঁকির আর প্রতিকার চলবে না। মানে বলছে বিবাহ যদি শেষ হয়ে যায় তাহলে যদি ফাঁকি দিয়েও থাকে সেই ফাঁকির আর প্রতিবাদ আমরা করতে পারবো না। এই জন্য বলছে কি, আর তার একটা চিন্তা ছিল, নেগেটিভ চিন্তা, যেন আমাকে অবশ্যই বেহাই এই যে কন্যার বাবা কোথাও না কোথাও ঠকাবে, আর কোথাও ঠকাইতে না পারলে গহনাটা ঠকাবে। সেজন্য তিনি বলছে এইখানে ঠকা চলিবেন না। আর যে বিবাহ একবার হয়েই যায় তারপরে এটা চিল্লে করলে মানুষ মন্দ বলবে, এটা আর চলবে না, আগেই সবকিছু ফয়সালা করে নিতে হবে। ভারী বাড়া, সৌগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে নানা রকম যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়া সম্বন্ধে এ লোকটির মুখের কথার উপর ভর করিলে চলিবে না। মানে বলছে এর আগে যে বাড়ি ভাড়া এখানে যে কলকাতা থেকে এসে যে বাড়ি ভাড়া করছে সেটা, উঠান ছোট, বড় জায়গা জমি নাই এরকম। তারপর লোক বিদায়ের প্রভৃতি যেরকম টানাটানি দেখা গেছে, মানে একেবারে ভরপুর না, ভরপুর বলতে এখানে বিলাসিতা না, যেরকম সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করিয়াছিলেন যে আসলে এই লোকটা এখানে কোথাও না কোথাও ঠকাবে কোথায়, অবশ্যই দেয়াত হয়, মানে আমাদের সাথে যে কথা পাকাপাকি হয়েছে তার কোথাও তিনি ঠকাইবেন আমাকে। তারপর সে এজন্য কি করতে হবে, এজন্য তার কথার উপর ভর করলে চলবে না, কথার উপর ভরসা করলে চলবে না, নিজের তো নিজে বুঝে নিতে হইবে। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে নিয়ে আসিয়াছেন। মানে বলছে সেই জন্য এই বিবাহ কার্যে এসেছে বরযাত্রী হিসেবে, তার ভিতর বাড়ির স্যাকরাকে নিয়ে, স্যাকরা মানে যে স্বর্ণ পরীক্ষা করে বা স্বর্ণ মাপযোগ করে যাকে স্যাকরা বলে, এই স্যাকরাকে শুদ্ধ মানে তার দাড়িপাল্লা শুদ্ধ তাকে নিয়ে আনিয়াছেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম, মানে শম্ভুনাথ বাবু যখন আমাকে বলে গেছে বাবা একবার উঠিতে হয়, একবার আসিতে হয়, আমাকে নিয়ে গেছে, সেখানে আমি পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষ মানে তক্তা দিয়ে বানানো একটা বসার স্থান, সেই তক্তাপোষে এবং স্যাকরা দাড়িপাল্লা এবং কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজে মানে ফ্লোরের নিচে মাটিতে বসে আছেন স্যাকরা, এই জন্য নিচে বসে আছেন। তারপর শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, হ্যাঁ তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখবেন, ইহাতে তুমি কি বলো? মানে শম্ভুনাথ বাবু ওখানে আমাকে নিয়ে প্রশ্ন করেছেন, তোমার মামা বলিতেছেন যে বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কন্যার সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তোমার মত কি বা তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বললেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। বলছে ও ছেলে মানুষ, ও কি বলবে? আমি মাথা নিচু করে দাঁড়াই রইলাম। আর মামা উঠেও জবাব দিয়ে দিলেন যে ও আর কি বলবে, এখানে আমি যা বলবো তাই হবে।
শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক? মানে তুমি আবার বলো, তুমি বলো যে সেই কথা ঠিক, তোমার মামা যা ওটা বলবে সেটাই হবে? উনি যা বলিলেন তাই হইবে। এ সম্বন্ধে তোমার কিছুই বলবার নাই, বলিবার নাই? বলছে উনি যা বলবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়াবার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। মানে আমি কি বলছি, একটু আমি মুখে বলি নাই, কিন্তু ঘাড় নাড়াইয়ে বলে দিচ্ছি আসলে ঠিক, সে যা বলছে সেটাই ঠিক, আমার এতে কোনো অধিকার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। সে বলছে আচ্ছা তবে বসো, মানে আমাকে বলতে এখানে কথককে অনুপমকেও বসতে বলছে, বসো মেয়ের গা হইতে। জানো এখানে বলা হয়েছে বিবাহের আসরে বসাবার আগে বা বিবাহের আসরের অনেক আগেই তো কন্যাকে সাজানো হয়। তো কন্যাকে সাজানো হলে তো গহনা তার গায়েই থাকে বা তার পরা থাকে, সেই গহনা তাহলে তার গা থেকে খুলে সব আনতে হবে। সেজন্য বসে সমস্ত মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক। তখন এই শম্ভুনাথ বাবুর কথার উত্তরে মামা বলিলেন, অনুপম এখানে কি করবে, যা পরীক্ষা টিকে করার, যা কথা বলার আমি বলবো, অনুপম সে সবাই মানে বিবাহের আসরে গিয়ে বসুক। শম্ভুনাথ বাবু বলিলেন, না সবাই নেই, এখানেই বসিতে হইবে। মানে তখন শম্ভুনাথ বাবু একটু জোর দেখাইলেন, এর আগে মনে করছে নির্জীব লোক, এইবার তিনি জোর দেখাইলেন কি না সবাই গিয়ে বসতে হবে না, এখানেই সে বসুক। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। মানে ওই যে বসার তক্তপোষ তার উপরে কি বলছে, সেই গামছায় বেঁধে মেয়ের গা থেকে গহনা খুলে এনে সেই গামছায় এসে মেলে ধরিলেন। সমস্তই তার পিতামহী মানে কি, দাদা, সেই শম্ভুনাথ বাবুর দাদার আমলের, বাবার আমল না, দাদার আমলের গহনা, হাল ফ্যাশন। এখানে তো বলা হয়েছে তাদের এককালে জমিদার ছিল এবং তাদের অভাব ছিল না, লক্ষ্মীর গট একেবারে পরিপূর্ণ ছিল। অতএব তার সেই জমিদার আমলের, সেই তার দাদার আমলের গহনা সেইগুলা এনেলেন। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, মোটা, যেমন মোটা তেমনি ভারী। মানে এই যে আধুনিক যে হাল ফ্যাশন, এই হাল ফ্যাশনের মতো সূক্ষ্ম কারুকাজ এবং পাতলা এরকম নয়, আগের দিনের, এবং সেটা মোটা এবং ভারী এবং ভারী মোটা কাজ এরকম বলছে। স্যাকরা গহনা হাতে তুলিয়া ধরিয়া, স্যাকরা মানে যে স্বর্ণ পরীক্ষা করে বা স্বর্ণ মাপজোপ করে, এই স্যাকরা গহনা তুলিয়া হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। মানে এটা খাঁটি, মানে উচ্চদরের সোনা, 24 ক্যারেট বা কি বলে 22 ক্যারেট এরকম, এতে খাদ নাই। এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। মানে এগুলো আগেরকারের সোনা, এখনকার এইসব যে মোটা কাজ বা ভারী কাজ, ভারী স্বর্ণ, এগুলো আজকের যুগে ব্যবহার হয় না, এগুলো খুব ভালো, এরা পরীক্ষা করে দেখার কিছু নেই, খাদ বলিয়া নাই। এই বলিয়া সে মকর মুখা, মকর মানে এত কুমির, একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল, তা বাকিয়া যায়। বলছে কি, এই বলিয়া সে মকর মুখা একখানা বালায়, মকর মুখ তো বোঝো, মকর মুখ হচ্ছে কুমিরের মুখ, অর্থাৎ বালা যে আমাদের হাতের বালা তৈরি করে, এই বালায় অনেক সময় জোড়া যেখানে হয়, জোড়ায় দুইটা কুমিরের মুখ থাকতে পারে, সাপের মুখ থেকে আগেরকার ডিজাইন করতো, একটা ডিজাইন দুইটা জোড়া, দুইটা কুমিরের মুখ এসে এরকম মিশছে। সে বলছে এরকম একটা মকর মুখা যে বালা, সে বালা একটু চাপ দিয়ে দেখাইলো কি, তা বাকিয়া যায়। হ্যাঁ, তা বলছে বাকিয়ে যায় কারণ কি, যত খাদের পরিমাণ স্বর্ণে যত কম হবে অত নরম হবে, অর্থাৎ অত বেঁকে যাবে, আর যত খাদ বেশি হবে তত শক্ত হবে। সেটা বলছে বাকিয়ে যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনার গুলির ফর্দ টুকিয়া রইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম না পড়ে। মানে ওইখানে তক্তপোষের উপর গামছায় বেঁধে জানিয়ে আসছে, সেগুলো আবার তিনি নোট বইতে তুলে নিয়েছেন, কয় জোড়া কি কতটুকু, এটা এটা তুলে নিয়েছেন। কারণ কি, এখন যেটা দেখাইছে এটা আবার বাড়ি গিয়া বা মেয়ের গায়ে পরিয়ে যে দেবে, তার ভিতরে যেন হেরফের না হয়, কম না হয়। হিসাব করিয়ে দেখিলেন, তারপর আবার নিজে হিসাব করছেন, হিসাব করিয়ে দেখিলেন যে পরিমাণ গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে অনেক বেশি। মানে বলছে কি, যতগুলো স্বর্ণ পাকাপাকি হয়েছিল, লেখালেখি হয়েছিল যে এত পরিমাণ স্বর্ণ দিবে, সেই স্বর্ণ কি বলছে, আজকে এখন যা দেখলাম তাতে এই স্বর্ণ কি তার চেয়ে অনেক বেশি, তার চেয়ে অনেক, যেগুলো দেওয়ার কথা। কিভাবে বেশি? এক হলে পরিমাণে বেশি, তারপর হলেও সংখ্যায় বেশি,
আর একটা হলো দরে বেশি, মানে এগুলোর দাম বেশি, তারপরে ভারে বেশি, ওজনেও বেশি, সব দিক থেকে বেশি দিয়েছে। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং মানে কান, এয়ার অর্থ কান, কানের যে দুল, কানের দুল, এটা এক জোড়া ইয়ারিং ছিল টোটাল গহনার ভিতরে। গহনার ভিতরে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে স্যাকরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। মানে ওই স্যাকরা যে স্বর্ণ পরীক্ষা করে তাকে ওই ইয়ারিং জোড়া দিয়েছে হাতে, এইটার মানটা একটু পরীক্ষা করে দেখো। স্যাকরা কইল, ইহা বিলাতি মাল। স্যাকরা করে বিলাতি। বিলাত তো এখন বোঝো, তোমরা জানো বিলাত হলো তৎকালীন সময় যে ব্রিটিশ, এখন যে ব্রিটেন, ব্রিটেনকে বিলাত বলা হইতো। ব্রিটেন, ইংল্যান্ড এদেরকে বিলাত বলা হইতো, অনেক বিলাত নামে পরিচিত ছিল এই অঞ্চলের মানুষের কাছে। সেই জন্য বলছে কি যে এটা আসলে কি, তখন সে স্যাকরা পরীক্ষা করে দেখলে এটা বিলাতি মাল, অর্থাৎ বিলাতি জিনিস, বিলাতের তৈরি। ইহাতে সোনার ভাগ সামান্য আছে, মানে ইহাতে সোনার অংশ সামান্য, আর বাদ বাকি কি আছে, বাদ বাকি খাদ আছে। তারপর শম্ভুনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এইটা আপনারা রাখিয়ে দেন। অর্থাৎ শম্ভুনাথ বাবু তখন ওই ইয়ারিং জোড়া আসতে কার কাছে দিচ্ছে, মামার হাতে দিচ্ছেন, এই ইয়ারিং জোড়া আপনারা রেখে দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়া কন্যাকে আশীর্বাদ করা হইয়াছিল। এই ইয়ারিং জোড়া হাতে যখন মামা পেয়ে দেখে যে এই ইয়ারিং দিয়ে আসলে কন্যাকে আশীর্বাদ করার জন্য যে বিনোদতা গিয়েছিল, এই বিনোদতা তাকে এই ইয়ারিং জোড়া দিয়েই আসলে তাকে আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিলেন, অর্থাৎ মামার লজ্জা পাইলেন যে এত ভারী তবে এত ভালো স্বর্ণ এইগুলো আমাকে দিয়েছে, সেগুলো আমি আসছে আবার পরীক্ষা করতে। দ্বিতীয়ত কি করছে, আমরা যেটা দিচ্ছি সেটা সামান্য স্যাকরাই পরীক্ষা করে বলছে এটা সামান্য স্বর্ণের ভাগ সামান্য, কিন্তু আসলে এবং মানে গুণে সব থেকে কম, বিলাতের জিনিস, হাল ফ্যাশনের এগুলো। মামার মুখ লাল হইয়া, দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরই পাওনা জড়িল। অর্থাৎ বলছে এটা মানে কোন দরিদ্র, এখানে শম্ভুনাথ বাবুকে মামা প্রথমে দরিদ্রই ভেবে নিয়েছেন, যে এই দরিদ্র তাকে ঠকাইতে চাইবেন কিন্তু ঠকিবেন না, এই জন্য তিনি স্যাকরাকে নিয়ে আসছেন এবং হিসাব করে পাই টু পাই তিনি বুঝে নিচ্ছেন। বলছে এটা আসলে গরিব তাকে ঠকাইবেন, এটা আসলে তিনি ঠকিবেন না, এটা আসলে তিনি আসলে অনুভব করছিলেন। এই যে একটা আনন্দটা থেকে তিনি আসলে সম্ভোগে তিনি বঞ্চিত হইলেন, মানে তিনি আসলে পারলেন না তার সাথে। তারপর বলছে কি, তার উপর কিছু উপরি পাওনা জুটলো। উপরি পাওনা কি, যে এক তো তিনি এই আনন্দটা পেলেনই না, দ্বিতীয়ত তিনি অপমানিত হলেন। এই জন্য কি অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন। এখন আছে একটা কথা আছে, যেন যদি নিজে লজ্জা পায়, সেই লজ্জা ঢাকার জন্য অন্যকে ধমক দেয় ছোট ছোট থাকলে পাশে, সেরকম একটা অনুভবের সাথে তিনি এটা ভাবলেন। অনুপম যাও, তুমি গিয়ে সবাই বসবে, মানে বছর খুব কর্তৃত্ব দেখাচ্ছে, অনুপম ঠিক আছে তুমি যাও, সবাই যে বসো। শম্ভুনাথ বাবু বলিলেন, না এখন সবাই বসিতে হইবে না। তখন অনুপমকে যখন সে আদেশ দিচ্ছে মামা যে সবাই গিয়ে বসে, শম্ভুনাথ বললেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই, মানে আপনাদের খাওয়ার ব্যবস্থাটা যে করেছি সেটা আগে সেরে দেই, তারপর আপনি গিয়া বসবেন না সবাই। মামা বললেন, সে কি লগ্ন তো অবশ্যই ছিল, বিবাহের যে লগ্ন হিন্দুদের ধর্ম রীতিমতে তারা অনেক যে পঞ্জিকা বা দিনক্ষণ দেখে লগ্ন, একটা শুভ লগ্ন, সেই লগ্ন সিলেক্ট করে নির্বাচন করে সেই লগ্নে তার বিবাহ কার্যটা সম্পন্ন করে। সেজন্য বলছে সেই লগ্ন। বলছে কি খবর, এখন খাইতে বসবে তো লগ্ন যদি শেষ হয়ে যায়। শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য ভাবিবেন না, মানে মামাকে বলছে সেজন্য ভাবিবেন না, ওটা আমি ভাববো, এরকম একটা কথা বলছেন। এখন উঠুন, এখন এখান থেকে এই পর্ব শেষ করেন, আগে উঠুন, আগে খাওয়া দাওয়া করেন, তার লগ্ন যদি যায় সেটা আমি বুঝবো, এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। লোকটা নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু বেতারে বেশ একটু জোর আছে বলিয়ে বোধ হইল। এতদিন বলছে নির্জীব, মানে সে কথা বলে না, যাই বলো রা করে না, কিন্তু এখন আসলে মামা বুঝতে পারতেছে আস্তে আস্তে যেন না, আসলে আমরা যেটা এতদিন বুঝছি সেটা না, লোকটা ভালো মানুষ। তবে ভালো মানুষ কারণ আমাদের স্বর্ণের ঠকায় না, আরো বেশি দিচ্ছে না, এরা বলছে, কিন্তু লোকটার ভিতরে একটা জোর আছে, সে জোরটা সে দেখাচ্ছে। মামাকে উঠিতে হইল।